হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত হয়ে থার্ড কান্ট্রিতে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। অনলাইনে বিভিন্ন ধরনের মিথ ছড়ানো আছে, অর্থাৎ প্রোপাগান্ডা ছড়ানো আছে যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত হয়ে তৃতীয় কান্ট্রি কিংবা অন্য দেশে আপনি ভ্রমণ করতে পারবেন না। এই ধরনের আপনি অনেক পোস্ট কিংবা প্রোপাগান্ডা খুঁজে পাবেন যেটা আপনাকে ভ্রমণকে বাধাগ্রস্ত করবে। আমি এবং আমার ওয়াইফ এই বিষয়গুলো মাথায় নিয়েই আমরা আমাদের ভ্রমণ শুরু করি। আমরা বেনাপোল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি এবং কলকাতা হয়ে মুম্বাই দিয়ে আমরা মালদ্বীপ প্রবেশ করি এবং মালদ্বীপ থেকে পরবর্তী সময়ে আমরা শ্রীলঙ্কা প্রবেশ করি এবং শ্রীলঙ্কা থেকে আমরা বাংলাদেশে ফিরে আসি ঢাকা। এই পুরো ভ্রমণ অভিজ্ঞতাই আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে। আমরা যেহেতু ফরিদপুর থাকি, সেহেতু আমরা ফরিদপুর থেকে আমাদের এই যাত্রা শুরু করি। এখান থেকে পরিবহনের মাধ্যমে আমরা বেনাপোল বর্ডারে গিয়ে পৌঁছি। বেনাপোল বর্ডারে পৌঁছে আমরা রাত 2:30 বাজে এবং আমাদের ফরিদপুর থেকে এখানে জার্নি স্টার্ট হয় রাত 11টা বাজে। বেনাপোল বর্ডারে পৌঁছানোর পরপরই আমরা দুজন, অর্থাৎ আমি এবং আমার স্ত্রী, আলাদা আলাদা হয়ে দুটো লাইনে সিরিয়াল দিই। অর্থাৎ আমরা যেহেতু এখান থেকে ব্যাংকের মাধ্যমে ভ্রমণ ট্যাক্সটা দিয়ে গিয়েছিলাম, সেহেতু আমাদের ভ্রমণ ট্যাক্স দিতে হয়নি, কিন্তু ল্যান্ড পোর্ট ফি যেহেতু বেনাপোলে গিয়েই দিতে হয়, অর্থাৎ বন্দরে গিয়েই দিতে হয়, সেহেতু আমাদের পোর্ট ফি দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। 6:30 যথারীতি ব্যাংক খুললে আমরা ল্যান্ড পোর্ট ফিটা প্রদান করি এবং তার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়ার পাশে, অর্থাৎ হরিদাসপুর অংশে গিয়ে পৌঁছি। পৌঁছানোর পরে আমরা আমাদের সাথে থাকা কিছু বাংলা টাকার, অর্থাৎ বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ করে আমরা ইন্ডিয়ান রুপি করি। আমরা রেট পেয়েছি 74 টাকা 50 পয়সা। পরবর্তী সময় আমরা ওইখান থেকে একটা অটোতে করে 50 রুপি করে ভাড়া দিয়ে আমরা চলে যাই বনগাঁ রেল স্টেশনে। বনগাঁ রেল স্টেশন থেকে আমরা 20 রুপি করে দুটো টিকিট কেটে আমরা শিয়ালদার ট্রেনে উঠে পড়ি। যথারীতি আমরা শিয়ালদা গিয়ে পৌঁছে পূর্ব থেকেই নির্ধারিত হোটেলে গিয়ে আমরা উঠি। আমাদের পরবর্তী ফ্লাইট, অর্থাৎ কলকাতা হয়ে মালদ্বীপ। আমাদের ফ্লাইট ছিল 25 তারিখ, সেহেতু আমাদের হাতে যথেষ্ট সময় আছে, অর্থাৎ 3 দিন। আমরা এই 3 দিন কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং সময় কাটাই। সে নিয়ে আমরা অন্য কোনো দিন ভিডিও আপলোড করব। আজকে আমরা কিভাবে কলকাতা হয়ে মালদ্বীপ এবং মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা গেলাম, শুধু সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনলাইনের মাধ্যমে ভিস্তারা এয়ারলাইন্সের কলকাতা মুম্বাই মালদ্বীপের টিকিটটি ক্রয় করেছি। আপনারা চাইলে অনলাইনেও টিকিট ক্রয় করতে পারেন, অথবা চাইলে যে কোনো এজেন্সি থেকে আপনারা টিকিট কাটতে পারেন। তবে আপনি টিকিটের মূল্য অবশ্যই যাচাই করে নেবেন। যদি অনলাইনের সাথে সামঞ্জস্য রেখে এজেন্সিগুলো টিকিটের দাম রাখে আপনার কাছ থেকে, আপনি অবশ্যই এজেন্সি থেকে টিকিট কাটবেন, কোনো অসুবিধা নেই। 25 তারিখ বিকেল 5:30 আমাদের ফ্লাইট ছিল। আমরা 2:30 বা 40-এর মধ্যে কলকাতা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই। যেহেতু আমাদের হাতে যথেষ্ট সময় ছিল, আমরা কলকাতা এয়ারপোর্টে একটু ঘুরে দেন আমরা আমাদের ব্যাগেজগুলো চেক ইনের জন্য কাউন্টারে দিই। চেক ইন কাউন্টারের ভদ্রমহিলা আমাদের কাছে রিটার্ন এয়ার টিকিট চায় এবং আমাদের হোটেল বুকিং আছে কিনা মালদ্বীপের সেটা জানতে চায়। আমরা আমাদের হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট দেখানোর পরে
আমাদের ভ্যাকসিন দেওয়া আছে কিনা সেই কাগজ দেখতে চায়। আমরা আমাদের ভ্যাকসিনের কাগজ দেখালে আর কোনো ধরনের প্রশ্ন ছাড়াই আমাদেরকে বোর্ডিং পাস প্রদান করে এবং আমাদের লাগেজগুলো মালদ্বীপের জন্য বুকিং করে দেয়। মুম্বাই পৌঁছানোর পরে আমাদের বেশ কিছুক্ষণ লে ওভার টাইম ছিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করি পরবর্তী ফ্লাইট ধরার জন্য। পরের দিন সকাল 12টায় অর্থাৎ দুপুর 12টায় আমাদের ফ্লাইট ছিল। আমরা ফ্লাইটের আগে মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করে যথারীতি 2 ঘন্টা আগে অর্থাৎ 10টার সময় আমরা এয়ারপোর্টে প্রবেশ করি। যেহেতু আমাদের বোর্ডিং পাস নেওয়া ছিল, তাই আমাদের নতুন করে বোর্ডিং পাস নিতে হয়নি। আমরা সরাসরি ইমিগ্রেশনে চলে যাই এবং কোনো ধরনের প্রশ্ন ছাড়া আমাদের ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং আমরা পরবর্তীতে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকি। মুম্বাই ইমিগ্রেশনে কোনো ধরনের প্রশ্ন না করাটা আমাদেরকে বেশ অবাক করেছে। যথাসময়ে আমাদের বিমান ছাড়ে এবং আমরা মালদ্বীপে গিয়ে পৌঁছানোর পরে আমরা অতি দ্রুত ইমিগ্রেশন অফিসারের কাছে আমাদের পাসপোর্ট হস্তান্তর করি এবং ইমিগ্রেশন অফিসার আমাদের হোটেল বুকিং আছে কিনা জানতে চায়। আমরা হোটেল বুকিংয়ের কাগজ দেখালে সে সেটা এন্ট্রি করে আমাদের পাসপোর্টে সিল দিয়ে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে দেয়। এর বাইরে আমাদের কোনো কিছুই জিজ্ঞাসা করেনি এবং কোনো কিছু দেখতেও চায়নি। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা সত্যি অবাক হয়ে যাই। যদিও আমরা অনেক ভিডিওতেই এই ভিডিওগুলো দেখেছি কিংবা এই দৃশ্যগুলো দেখেছি, আপনি এয়ারপোর্ট থেকে বের হলেই নীল জলরাশি আপনার সব ক্লান্তিকে দূর করে দিবে। আমরা এয়ারপোর্টের বাইরে 2-1টা ছবি তোলার পরে ট্যাক্সি নিয়ে চলে যাই আমাদের হোটেলে। ট্যাক্সি ভাড়া আমাদের 80 রুপায়া, যদিও আমাদের কাছে রুপায়া ছিল না, আমরা তাকে $7 পে করি। আমাদের সফরসূচি যেহেতু সংক্ষিপ্ত ছিল, তাই আমরা সন্ধ্যায় বের হয়ে যাই। বের হয়ে আমরা পরবর্তী দিনের জন্য ওয়াটার স্পোর্টসের প্যাকেজ খুঁজতে থাকি এবং খুঁজতে আমাদের এক বাংলাদেশি ভাই ওনাকে পেয়ে যায় এবং উনি এই প্যাকেজগুলো বিক্রি করতে মালদ্বীপের কোনো একটা কোম্পানির হয়ে। তো ওনার সাথে কথাবার্তা বলে দামাদামি করে আমরা দুজনে $50-100 ফিক্স করি। আমাদের এই $50 প্যাকেজে ছিল স্যান্ড বিচ ভ্রমণ, লোকাল আইল্যান্ড ভ্রমণ। লোকাল আইল্যান্ডেই আমাদের জন্য বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল ফ্রি, অর্থাৎ প্যাকেজের মধ্যে। দেন আমরা ওইখান থেকে স্নর্কেলিংয়ে যাই। স্নর্কেলিংয়ের পরে আমরা ডলফিন দেখে বিকাল 5টার মতো সময়ে আমরা রিটার্ন করি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিটটা আমি এমনভাবে করেছি, অর্থাৎ মালদ্বীপ টু ঢাকা, যেন আমি শ্রীলঙ্কাতে একটা দীর্ঘ সময় ট্রানজিট পাই এবং আমাদের লে ওভার টাইম ছিল অলমোস্ট 23 ঘন্টা। তো আমরা যখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই, ইমিগ্রেশন ডেস্কের ঠিক পাশেই অন অ্যারাইভাল ভিসার কাউন্টার আছে, আপনাকে সেইখানে যোগাযোগ করতে হবে। আমরাও যথারীতি সেই কাউন্টারে গিয়ে তাদের কাছে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের বিষয়ে বলি এবং তারা আমাদের কাছে হোটেল বুকিং দেখতে চায়। যদিও আমার হোটেল বুকিং করা ছিল না, কিন্তু আমি তাৎক্ষণিক অ্যাগোডাতে হোটেল বুক করে নিই এবং তাদের দেখালে ইমিগ্রেশন অফিসার আমাদের একটা স্টিকার দিয়ে 2 দিনের ট্রানজিট ভিসা প্রদান করে। পরবর্তী সময়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে কলম্বোর উদ্দেশ্যে রওনা দিই। কলম্বোতে পৌঁছানোর পরে আমরা বেশ কিছুটা সময় হাতে পাই এবং আমরা পুরো শহরটাই ঘোরাঘুরি করি। ঘোরাঘুরির পরবর্তীতে আমরা হোটেলে কিছুটা সময় রেস্ট নিয়ে ঘুমিয়ে পরের দিন সকালবেলা আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। পূর্বের ন্যায় আমাদের যেহেতু আগেই বোর্ডিং পাস করা ছিল, আমরা যথারীতি ইমিগ্রেশন ডেস্কে গিয়ে এক্সিট সিল নিয়ে আমরা বিমানের জন্য অপেক্ষা করতে থাকি এবং যথাসময়ে আমাদের বিমান
শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই আমাদের ভ্রমণ যাত্রা শেষ হয় এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেশনগুলি আপনাদের কাজে আসে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করলে হয়তো পরবর্তীতে আমার আরও ভিডিও আপনারা পাবেন এবং আমি চেষ্টা করব আমার ভবিষ্যতের আরও যে ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে। ভিডিও শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে রাখি। আপনি যদি ভ্রমণ কার্ডের মাধ্যমে ডলার কিংবা টাকা নিয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাংকে এন্ডোর্স করে যাবেন এবং ক্যাশ ডলার নিয়ে গেলে আপনি মানি এক্সচেঞ্জ থেকে অবশ্যই সেই ক্যাশ ডলার এন্ডোর্স করে নিয়ে যাবেন। বাংলাদেশের ইমিগ্রেশন ছাড়া আর কোথাও আপনার এই ডলার এন্ডোর্সমেন্ট দেখতে চাইবে না, কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে বেরোতে যাবেন, ইমিগ্রেশন থেকে আপনার ডলার এন্ডোর্সমেন্ট দেখতে চাইতে পারে। ভারত হয়ে তৃতীয় দেশ কিংবা থার্ড কান্ট্রি ভ্রমণ করা খুব একটা কঠিন বিষয় না আমার কাছে মনে হয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন এয়ার টিকিট এবং যেখানে যাচ্ছেন সেখানকার হোটেল বুকিং আপনার সাথে থাকতে হবে। অবশ্যই আপনাকে ভ্যাকসিন দেওয়া থাকতে হবে, কমপক্ষে 2 ডোজ, এবং সেই ভ্যাকসিনের কাগজ আপনার সাথে থাকতে হবে। সেটা যখন আপনার চাইবে আপনি দিবেন, না চাইলে আপনার দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি সাথে রাখবেন। আর একটু বলে রাখা ভালো, সেটা হলো আমি যদিও এর আগে বেশ কিছু কান্ট্রি ভ্রমণ করেছি, আমার ওয়াইফ সে এই প্রথম দেশের বাইরে গেল এবং একদমই ফ্রেশ পাসপোর্ট। সো ফ্রেশ পাসপোর্ট দেখে আপনি ভয় পাবেন না, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আশা করি আপনার চেকিং, বোর্ডিং কিংবা ইমিগ্রেশনে কোনো ঝামেলা করবে না। তবে অবশ্যই আমি বারবারই বলতেছি, সেটা হলো আপনাকে পুরো প্ল্যান করে যেতে হবে। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে পুরো আইটিনারি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। সকলের ভ্রমণ হোক সুন্দর এবং আনন্দময়, এই প্রত্যাশা রেখে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।